হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ইনকাম ট্যাক্সের প্রথম চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। সেটা হলো আমাদের কৃষি আয় বা এগ্রিকালচার ইনকাম। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমাদের ট্যাক্সের ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে পড়ছে। তো তোমরা ভিডিওটা সকলে শেষ অবধি মন দিয়ে দেখবে, তাহলে ইজিলি তোমরা বুঝতে পেরে যাবে কৃষি আয়। প্রত্যেকটা পার্ট পার্ট করে আমরা খুব ভালো করে ভিডিওটার মধ্যে বুঝাবো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো দেখো, কৃষি আয় বলতে আমাদের কি বোঝাচ্ছে, নর্মাল সেন্সে আমরা কি ভাবতে পারি, কৃষক ভাইয়েরা, আমাদের চাষি ভাইয়েরা যে সমস্ত ভাবে চাষ করে যে আয় করছে, কৃষি কার্য করে যে আয় করছে, সেটাকেই আমাদের কৃষি আয় বলা হয়ে থাকছে, তাই তো? এটা আমরা নর্মাল সেন্সে ভাববো, কিন্তু এইটার ইনকাম ট্যাক্সের মধ্যে আরো ব্রড ভাবে আলোচনা করা আছে। ঠিক আছে, তো কি বলছে দেখা যাক। বলছে, কৃষজ আয়ের সংজ্ঞা আয়করের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ধারা 10-1 অধীনে সম্পূর্ণভাবে আয়কর থেকে মুক্ত। তাহলে আমরা কি জানতে পারলাম, যে কৃষি আয় বা এগ্রিকালচারাল ইনকাম যেটা আছে, সেটা আমাদের কি আছে, আয়কর থেকে সম্পূর্ণ মুক্ত। কৃষজ আয়কে এই সুবিধা দেওয়ার কারণ হলো যে ভারতের সংবিধান রাজ্যসভাকে কৃষজ আয় সম্পর্কিত কর আইন তৈরি করার একমাত্র ক্ষমতা প্রদান করেছে। সেই জন্য কেন্দ্রীয় সরকার কৃষিজ আয়কে কর দিতে সক্ষম না। তার মানে কি বলছে, এই বিভিন্ন না নিয়ম থাকে আমাদের সংবিধানের মধ্যে, কোনটা আমাদের স্টেট গভর্নমেন্ট করবে, কোনটা আমাদের সেন্ট্রালে করবে, কোনটা কনকারেন্ট গভর্নমেন্ট করবে, মানে একসাথে করবে, এই সমস্ত বিভিন্ন নিয়ম থাকে। তো আমাদের সংবিধান অনুযায়ী স্টেটের যে গভর্নমেন্ট আছে, তার কাছে একমাত্র অধিকার আছে কৃষিকার্য থেকে আয়ের ওপর কর নেওয়ার জন্য, কিন্তু সেটা করা হয়ে থাকে না। তার জন্য কৃষি আয় আমাদের সম্পূর্ণ করমুক্ত, কারণ সেটা সেন্ট্রালে গভর্নমেন্ট করতেও পারবে না। ঠিক আছে, তাহলে তোমরা এখন অব্দি কি জানবে, যে ধারা 10-1 অনুযায়ী কৃষি আয় সম্পূর্ণভাবে আয়কর থেকে মুক্ত। আর কারণটা হলো যেটা আমি হাইলাইট করে রেখেছি, সেটাই তোমরা বলে দেবে। ওকে, এবার কি আছে, কৃষি আয় বলতে আমরা কি বুঝবো? আমরা নর্মাল বুঝলাম কৃষি আয় মানে আমাদের চাষবাস করে জিনিসপত্র বানিয়ে যে আয় হচ্ছে, সেটাই হলো আমাদের কৃষি আয়। কিন্তু এখানে অনেক ভাবে কৃষি আয় হয়ে থাকে। ঠিক আছে, এর সংজ্ঞাটা অনেক বড় আছে। এই সংজ্ঞাটা আমাদের ধারা 2-1 অনুযায়ী আছে, কি আছে, ভূমি থেকে ভাড়া বা রাজস্ব, রেন্ট অ্যান্ড রেভিনিউ ফ্রম ল্যান্ড। এটার মানে কি? এটার মানে হলো যে এটা এমন কোনো ভাড়া বা রাজস্বের অন্তর্ভুক্ত যা নগদে বা প্রাকৃতিক ভাবে ভারতের কৃষিকাজের জন্য ব্যবহৃত জমি থেকে প্রাপ্ত হচ্ছে। মানে কি, অনেক সময় জমি থাকে, যে জমিটা আমাদের কৃষিকাজের জন্য ব্যবহৃত হচ্ছে, সেই জমিটাকে ভাড়া দেওয়া হলো, অন্যজন কেউ ওই জমিটার মধ্যে জিনিসপত্র উৎপাদন করলো, তার থেকে যে আয় হলো সেটাও আমাদের কি কৃষি আয়ের মধ্যে ধরা হবে। ভাড়াটা যেটা পেলাম, ঠিক আছে, সেটা আমাদের কৃষি আয়ের মধ্যে ধরা হবে। জমি শুধুমাত্র কি আছে, কৃষি কাজের জন্য ব্যবহৃত হতে হবে, জমিটা কি আমাদের কৃষি কাজের জন্য ব্যবহৃত হতে হবে, আর অন্য কোনো ক্ষেত্রে হলে হবে না। এবং জমির যে মালিক ও ভাড়াটিয়া, যেই ব্যক্তি জমি ভাড়া দিয়েছে, সেও কৃষি আয় হিসাবে গণ্য হবে। এমনকি যদি আর সাব ভাড়াটিয়াও থেকে আসে, মানে ধরো একজনের জমি, সে আরেকজনকে ভাড়া দিয়েছে, মিস্টার এ মিস্টার বি কে ভাড়া দিচ্ছে, মিস্টার বি আবার সি কে ভাড়া দিচ্ছে, এক্ষেত্রে সবারই আমাদের কি হবে, এগ্রিকালচারাল ইনকাম হবে। ঠিক আছে, এই ভাড়াটা থেকে। ওকে, আর রাজস্ব শব্দের মধ্যে ভাড়া ছাড়াও অন্যান্য আয় যেমন জমির লিজ, নবীনকরণ, ফি অন্তর্ভুক্ত, এই সমস্ত কিছু থাকবে। আরেকটা 2 নম্বর কি, একটা আমরা কি জানতে পারলাম, ভূমি থেকে ভাড়া বা রাজস্ব। ঠিক আছে, এটা কি কৃষিকাজ থেকে প্রাপ্ত হয়। কৃষিকাজ থেকে প্রাপ্ত হয় মানে জমি থেকে কৃষিকাজের মধ্যে প্রাপ্ত হয়, যেমন জমির চাষ করা, এগুলো আমাদের সব ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস। ঠিক আছে, বীজ বপন করা, গাছ লাগানো, ফসল তোলা, আগাছা সাফ করা, অন্যান্য কৃষি কাজকর্মের ফলে যে ফসল উৎপাদনে সাহায্য হচ্ছে, এই সমস্ত কাজকর্ম থেকেও যদি এই সমস্ত কাজ করে, অনেকে থাকে না, এই সমস্ত কাজ করে অন্য জমি থেকে ইনকাম করছে, সেইটাও আমাদের কি হবে, কৃষিকাজের ক্ষেত্রে আমাদের ধরা হবে, কৃষিকাজ থেকে প্রাপ্ত আয় হিসাবে ধরা হবে। এই শব্দটি কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য, মানে প্রোডাক্টটাকে প্রসেস করার জন্য আমাদের প্রযোজ্য, যদি প্রক্রিয়াজাতকরণ বাজারে বিক্রির উপযুক্ত করতে হয়। কৃষি আয় হিসাবে গণ্য হতে হলে মৌলিক কৃষিকাজ অবশ্যই করতে হবে। কৃষি আয় হিসাবে গণ্য করতে হলে যে ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটি, প্রাথমিক কাজগুলো, ঠিক আছে, বেসিক কাজগুলো, শুধুমাত্র পরবর্তী কাজ করা, যেমন ফসল কাটা, প্যাকিং করা, এইগুলো করলে হবে না। মানে মৌলিক কাজকর্ম যেগুলো বলা হলো, এই যে আগাছা সাফ করা, গাছ লাগানো, ফসল তোলা, এইগুলো করতে হবে। আমি খালি ওইখানে খালি প্যাকেট বানিয়ে জিনিস কোনো রেডি আছে আমি খালি বিক্রি করে দিয়েছি, আমাদের বিজনেসের মধ্যে এসে গেল। কোনো কৃষককে আমরা বললাম যে নাও তুমি এই সমস্ত জিনিসপত্র বানিয়ে দিয়ে দাও আমাকে, তারপর আমি ওটাকে প্যাকেট করে মার্কেটের মধ্যে ছাড়ছি, তাহলে সেটা আমাদের কৃষিক্ষেত্রে হবে না, সেটা বিজনেস, তার জন্য ট্যাক্স লাগবে। কিন্তু আমরা যদি একদম বেসিক থেকে তুলি জিনিসটাকে, আগাছা সাফ করা, গাছ লাগানো, ফসল তোলা, সেইগুলো আমাদের কৃষি আয়ের মধ্যে পড়বে। ঠিক আছে, তার মানে কি বুঝতে পারলাম, 2টো পয়েন্ট ক্লিয়ার হলো। একটা, ভূমি থেকে ভাড়া বা রাজস্ব, মানে যে ল্যান্ডটা আছে সেটাকে আমরা ভাড়া দিতে পারি, সেখান থেকে কৃষি কাজের জন্য ভাড়া দিলে সেই জমিটা ব্যবহৃত হলে সেখান থেকে যে টাকাটা আছে সেটাকে ধরা হতে পারবে কৃষি আয়ের ক্ষেত্রে। 2 নম্বর, কৃষি কাজ থেকে প্রাপ্ত হয় জমিতে হলো ফসল তোলা, গাছ লাগানো, আগাছা সাফ করা, এইসব থেকে আসতে হবে, এই ক্ষেত্রে ধরা হতে হবে। ঠিক আছে, তারপর কি আছে, খামার বাড়ি থেকে প্রাপ্ত হয়। খামার বাড়ি থেকে মানে বলতে বোঝানো হচ্ছে ফার্ম হাউস। ফার্ম হাউস মানে কি, নর্মাল ফার্ম হাউসে ভাবে যেসব ফার্ম হাউস ভাড়া হয়ে থাকে অনেক সময় হোলি ইত্যাদি ইভেন্টের জন্য, বিয়ে বাড়ি ইত্যাদিতে, দূরের দিকে অনেক ফ্যান্সি ফ্যান্সি ফার্ম হাউস থাকে, ওইটা না। এখানে দেখো আমি একটা ছবি নিয়েছি, দেখতেই পারছো, এই যে এইখানে হলো আমাদের কি, এখানে হলো সমস্ত গাছ-গাছালি, এই সমস্ত কিছু লাগানো আছে, ফসল আছে। এইখান থেকে দূরে একদম রিয়াল ছবি নেওয়া হয়েছে। এখান থেকে দূরে কেমন একটা ঘর আছে, এই জিনিসগুলো, আনাজগুলোকে নিয়ে গিয়ে ওখানে রাখা হয়, যিনি এটাতে দেখভাল করছে, যারা তারা হলো ওইখানে হলো থাকে। ঠিক আছে, রাতে উঠে উঠে অনেক সময় বাছাই, কাটাই ইত্যাদি করতে হয়।
সিজনের টাইমে, ঠিক আছে? তো এরকম ফার্ম হাউসে যদি ভাড়া দেওয়া হয় এবং সেই ফার্ম হাউসটা আমাদের কিসের জন্য ভাড়া দেওয়া হয়ে থাকবে, সেটা আমাদের কৃষি কাজের জন্যই অবশ্য ভাড়া দিতে হবে। তাহলে সেই ফার্ম হাউসের যে ভাড়াটা আমরা পাচ্ছি সেটাও আমাদের কি হবে, কৃষি আয় হিসাবে গণ্য হবে। কেন? এই ফার্ম হাউসটা আমাদের কিসের জন্য কাজে লাগছে, এই জিনিসগুলো মজুত করতে, মানে কৃষি কাজের সাথে বেসিক যে কৃষি কাজের জিনিসগুলো সেগুলো করতে আমাদের কাজে লাগছে। সেই লোকটা থাকছে, সে কি করছে, সেরকম কৃষি কাজই করছে এটার মধ্যে। তাই কৃষি কাজের বেসিক ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিটা হতে হবে। তার জন্য এই ফার্ম হাউস থেকেও ভাড়া দিয়ে আমি যে টাকা পাই সেটাও আমাদের কি হয়ে যাবে, কৃষি আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ওকে, তো এইটাই বলেছে। কৃষি জমি অবস্থিত খামার বাড়ি থেকে প্রাপ্ত হয়, এখানে ধারাও আছে 2-1 এসসি। খামার বাড়িটি শুধুমাত্র কৃষিকাজের জন্য ব্যবহৃত হতে হবে, যেমন খামারের কর্মচারীদের থাকার স্থান, যেটা আমি বললাম, ঠিক আছে এক্ষুনি। এবং কৃষি পণ্য সংরক্ষণের জন্য স্থান, ওই যে যে জিনিসগুলো আমরা উৎপাদন করছি, গ্রো করছি, সেটা ওখানে রাখা হবে। যদি খামার বাড়ি কৃষি জমিতে নিকটে অবস্থিত এবং কৃষিকাজের জন্য ব্যবহৃত হয়, তবে সেই আয় কৃষিজ আয় হিসাবে গণ্য হবে। মানে কি, কৃষি জমিতে অবস্থিত, কৃষি জমির কাছাকাছি আমাদের অবস্থিত হতে হবে এবং কৃষি কাজের জন্য ব্যবহৃত হতে হবে, ঠিক আছে? এগুলো ডিটেল পয়েন্ট। আর এইখানে দেখো একটা কথা বলে দিচ্ছি, এখানে যতগুলো পয়েন্ট হাইলাইট করা হচ্ছে না, এগুলো সব এক একটা কোশ্চেন। আমাদের কৃষিজ আয় কেন আমাদের আয়কর আইন থেকে মুক্ত, সেটা কোন ধারা অনুযায়ী, এটা একটা কোশ্চেন হয়ে গেল। তারপর হলো আমাদের এখানে যে কৃষিজ আয়ের সংজ্ঞা কি, এটা তোমরা তো মার্জড আপ করে একটা কোশ্চেন বানাতে পারো, ঠিক আছে? উত্তর দিতে পারো। ভূমি থেকে ভাড়া বা রাজস্ব পয়েন্টটা বলো, কৃষিকাজ থেকে প্রাপ্ত হয় ধারা 2-1 এটা বলো। এগুলো সমস্ত কোশ্চেন। খামার বাড়ি থেকে প্রাপ্ত হয়, এটাকে ডিসকাস করো, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এবং এটারও কিছু না শর্তাবলী আছে, ঠিক আছে? কি কি শর্তাবলী আছে খামার বাড়িটার? একটা ভবনটি, মানে জায়গাটি কৃষক বা জমির মালিকের দ্বারা মালিকানাধীন থাকতে হবে, কৃষি জমির কাছে অবস্থিত হতে হবে এবং ভবনটি ভারতে অবস্থিত হতে হবে এবং শুধুমাত্র কৃষি কাজের জন্য ব্যবহৃত হয়। এটা খুব ইম্পর্টেন্ট, ভারতবর্ষে আমাদের অবস্থিত হতে হবে, ভারতের বাইরে কোনো ল্যান্ড বা ইত্যাদি থাকলে হবে না। যদি খামার বাড়ি জমি রাজস্ব দ্বারা মূল্যায়িত না হয়, তবে এটি গ্রামীণ এলাকায় অবস্থিত হবে। এটার মানে কি, আমাদের বলা হয়ে থাকছে কি, এটা যদি খামার বাড়িটা কেমন হতে হবে, যদি হলো জমি রাজস্ব দ্বারা মূল্যায়িত না হয়, ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হবে, গ্রামীণ এলাকার মধ্যে অন্তর্গত হবে। গ্রামীণ এলাকাটা সেটা আমাদের কি, সেটা আমরা পরে জানছি, ঠিক আছে? এবার কৃষিজয়ের শর্তাবলী বা এটা তার বৈশিষ্ট্য কি হতে হবে, আয়টা অবশ্যই আমাদের কি হতে হবে, জমি থেকে আসা উচিত হবে। কৃষিজয় অবশ্যই জমি ব্যবহার করে কৃষিকাজের মাধ্যমে আসতে হবে এবং এটি একটি মৌলিক শর্ত। যদি আয় জমি থেকে না আসে, তবে সেটা কৃষিজয় হিসাবে গণ্য হবে না। জমিটি অবশ্যই আমাদের কি হতে হবে, ভারতবর্ষের মধ্যে অবস্থিত হতে হবে এবং জমিতে কৃষিকাজের জন্য জমিটা ব্যবহৃত হবে, যেমন জমির চাষাবাদ ইত্যাদি, বাগান চাষ, অন্যান্য কৃষিকাজের জন্য ব্যবহৃত হতে হবে, ঠিক আছে? যে এই সংজ্ঞাটি সাধারণত আইন এবং প্রশাসনিক উদ্দেশ্যে নির্ধারিত হয়ে থাকে। এর অর্থ, আমাদের এইটাও কোশ্চেন আসতে পারে, গ্রামীণ এলাকা কি বলা হচ্ছে? অর্থ স্থানীয় পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ডের বাইরের এমন এলাকা যেখানে জনসংখ্যা কম, এটাকে সাধারণত বলা হয়ে থাকে। কিন্তু এইটারও একটু ডিটেল ডিসকাশন আছে, সেইটাই আমরা এরপর দেখবো, ঠিক আছে? তাহলে গ্রামীণ এলাকা মানে কি বলছে, এটা আমাদের যে আমাদের নর্মাল মিউনিসিপাল এলাকা, ঠিক আছে, এবং ক্যান্টনমেন্ট বোর্ড এর বাইরে অবস্থিত হতে হবে যেখানে জনসংখ্যা কম আছে। এবার কত কি হতে হবে, নর্মাল এর জনসংখ্যা 10,000-এর কম জনসংখ্যা হলেই সেটাকে আমাদের গ্রামীণ এলাকা বলে। কিন্তু তার মধ্যে আরো অনেক জিনিসপত্র আছে, সেটা আমরা দেখবো। কি আছে? প্রথম কথা, আমাদের কি হতে হবে, পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ডের সীমার মধ্যে কি হতে হবে, বাইরে, আওতার বাইরে অবস্থিত হতে হবে। আর জনসংখ্যা কিংবা 10,000-এর কম হতে হবে। এবং পৌরসভা থেকে দূরত্বের ক্ষেত্রে এটা দেখো, যদি অনেক সময় কি হতে, যদি পৌরসভার জনসংখ্যা 10,000 থেকে 1 লাখ হয়ে থাকে, তবে গ্রামীণ এলাকা কি 2 কিলোমিটার বাইরে ধরা হবে। যদি পৌরসভার জনসংখ্যা 1 লাখ থেকে 10 লাখ হয়ে থাকে, তবে গ্রামীণ এলাকা 6 কিলোমিটার বাইরে ধরা হবে। যদি পৌরসভার জনসংখ্যা 10 লাখের বেশি হয়ে থাকে, তবে 8 কিলোমিটার বাইরে ধরা হবে, ঠিক আছে? তো এই পয়েন্টস গুলো তোমাদেরকে এইভাবেই মনে রাখতে হবে, প্রথম কথা, ঠিক আছে? এই জিনিসগুলোকে তোমাদেরকে এইভাবেই মনে রাখতে হবে, এইগুলো একটা কোশ্চেন। তাহলে আমরা এতক্ষণ অব্দি কি ডিসকাস করে আসলাম, তাহলে কৃষি আয় কি? এটা হলো ধারা 10-1 মধ্যে সম্পূর্ণ করমুক্ত কেন হয়ে থাকে, কেন আমাদের রাজ্য সরকারই এই সমস্ত আইন ঠিক করতে পারে এবং এটা করা হয় না, তারপর ট্যাক্স দেওয়া হয় না, কেন্দ্রীয় সরকার এর মধ্যে হস্তক্ষেপ করতে পারে না। কৃষি আয়ের সংজ্ঞা কি? 3টে হতে পারে, ভূমি এবং রাজস্ব থেকে আয় হতে পারে, কৃষিকাজের দ্বারা আয় হতে পারে এবং খামার বাড়ি থেকে আয় হতে পারে। ভূমি রাজস্ব থেকে পয়েন্ট আমরা ডিসকাস করলাম, এমন একটা ভূমি বা জায়গা হতে হবে, সেখান থেকে কি হবে, কৃষিকাজের জন্য ব্যবহৃত হতে হবে, সেই জমির মালিক হতে হবে, ঠিক আছে? কেউ যদি সাবলেটেন্ট করে, ঠিক আছে, লিজ দেয় ইত্যাদি, সেক্ষেত্রেও আমাদের হবে। আবার কৃষিকাজ থেকে বেসিক অ্যাক্টিভিটিস আমাদের করতে হবে, খালি প্যাকিং ইত্যাদি করলে হবে না, গাছ লাগানো, ফসল তোলা, আগাছা সাফ করা, এগুলো হতে হবে, সেটা তার বর্ণনা। ওকে, আর খামার বাড়ি থেকে কি করে প্রাপ্ত হয় হতে হবে, শুধু খামার বাড়িটা আমাদের কি, কর্মচারীদের থাকার স্থান, মানে যারা কৃষিকাজের সাথে যুক্ত, এই সমস্ত ক্ষেত্রে। অন্য যদি খামার বাড়িটা অন্য কোনো কাজের জন্য ব্যবহার করা হচ্ছে, কোনো অন্য জিনিসপত্র, অন্য কোনো প্রোডাক্ট যেটা বিক্রি হচ্ছে সেটা রাখার জন্য, তাহলে আমাদের হবে না, সেই রেন্টটা হবে না। খালি খামার বাড়ি বানিয়ে নিলাম কিন্তু অন্য প্রোডাক্ট রাখছি, সেইভাবে হবে না। আমাদের কৃষিকাজের জন্য জিনিসপত্র রাখতে হবে এবং কৃষিকাজের জন্য লোকের যে বেসিক অ্যাক্টিভিটি এনারা করছেন, সেইগুলো থাকার স্থানে এই জিনিসপত্র, ফসল জমা করা, সেইটাতে থেকে আমরা ভাড়া পেলে সেটা আমাদের হবে। আর হলে এরও শর্তাবলী আছে, যেগুলো বললাম ওইগুলোই শর্তাবলী, ঠিক আছে? আর তারপর কি আছে কৃষি আয় শর্তাবলী কি করে, 3টে হতে হবে, 2-1 আছে, কি আছে 3টে, একটা আয়টা অবশ্যই জমি থেকে হতে হবে, 2 নম্বর ভারতবর্ষে অবস্থিত হতে হবে, 3 নম্বর কৃষি কাজের জন্য ব্যবহৃত হবে, এরকম জমি থেকে হতে হবে। এইটাই হলো এই আইনটার বৈশিষ্ট্য। এইটা বৈশিষ্ট্য যদি তোমাদেরকে বলে, বৈশিষ্ট্য হলো এইটা হবে। ওকে, তারপর আমাদের কি আছে, গ্রামীণ এলাকা কি বলছে, গ্রামীণ এলাকা বলছে এমন বোঝানো হচ্ছে যে এলাকাটা আমাদের ক্যান্টনমেন্ট বোর্ড বা পৌরসভার বাইরে কম জনসংখ্যার এলাকায়, সাধারণত 10,000-এর নিচে হয়ে থাকে। তো এটাই এখানে ডিসকাস করা হয়েছে, সাধারণত 10,000-এর নিচে হবে। কিন্তু
পৌরসভার ধরো একটা পৌরসভা আছে, সেখানকার জনসংখ্যা ধরো 10,000 থেকে 1 লাখ হয়ে থাকে, তাহলে 2 কিলোমিটার বাইরে পৌরসভা থেকে দূরত্ব হতে হবে। যদি সেই পৌরসভার জনসংখ্যা 1 লাখ থেকে 10 লাখ হয়ে থাকে, তবে 6 কিলোমিটার বাইরে। এইগুলো তোমাদের কোশ্চেনে আসবে যে গ্রামীণ এলাকাটাকে বর্ণনা করো, তোমরা এই চারটা বানিয়ে দিলেই হয়ে যেতে পারবে। এই চার থেকে এই বর্ণনার ইনফরমেশন গুলো পরপর পরপর লিখে দিবে, তাহলে তোমাদের হয়ে যাবে। ওকে। আর আমাদের কি আছে, 1 লাখ থেকে 10 লাখের মধ্যে থাকলে তবে 6 কিলোমিটার দূরে আমাদের গ্রামীণ এলাকা হবে। এবং যদি 10 লাখের বেশি হয়ে থাকে, আর কোনো লিমিট নেই, 10 লাখের বেশি মানে বেশি, তাহলে 8 কিলোমিটার বাইরে থেকে আমাদের গ্রামীণ এলাকা করা হয়ে থাকবে। ঠিক আছে, এইটা হলো আমাদের মোট ঘটনা। তারপর আমাদের কি আছে, আংশিক কৃষজ আয়। এবার ঘটনা কি হয়েছে, কিছু কিছু আয় এমন আছে যে আয়গুলো কি হয়ে থাকে, আমাদের কিছুটা হলো কৃষি আয়, মানে যেটার আমাদের ট্যাক্স দিতে হবে না, আবার কিছুটা আমাদের কৃষি আয় না, তার উপর আমাদের ট্যাক্স দিতে হবে, মানে সেটা আমাদের যে সোর্স অফ ইনকামের সাথে অ্যাড করে তারপর ট্যাক্স ক্যালকুলেশন হবে। ধরো এরকম, ধরো আমার কাছে 10,000 টাকা আসলো, 10,000 টাকার মধ্যে 3,000 টাকা আমাদের হলো কৃষি আয়, ঠিক আছে, এগ্রিকালচারাল ইনকাম, ঠিক আছে, আর বাকি 7,000 টাকা আমাদের হলো কৃষি আয় না, তাহলে সেটা আমাদের ইনকামের মধ্যে অ্যাড হয়ে তারপর তার উপর ট্যাক্স ক্যালকুলেশন হবে। বোঝা গেল? তাহলে এইটাই বলেছে। এখান থেকে এইটাও একটা পয়েন্ট হয়ে গেল তোমাদের, এইটাও সংজ্ঞার মতো খুব ভালো করে বোঝাবে, এবং এরও কিছু রুল নিয়ম ইত্যাদি আছে, সেগুলো আমরা ডিসকাস করছি। কি বলছে, নিয়ম সাথে কৃষজ আয় এবং অকৃষজ আয়ের মিশ্রিত উৎসের জন্য প্রযোজ্য। ঠিক আছে, দুটো আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে, একসাথে মিক্সড হয়ে আছে। এই নিয়মের অধীনে কিছু নির্দিষ্ট উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে আয়ের একটা অংশ কৃষজ আয় হবে, ঠিক আছে, একটা অংশ কৃষজ আয় হিসেবে ধরা হবে, এবং অন্য একটা অংশ কি হবে, অকৃষজ আয় হিসাবে গণ্য করা হবে। তার মানে আংশিক কৃষজ আয় কি, এমন একটা আয় যার মধ্যে কিছুটা পার্ট আমাদের কি, যে পার্শিয়াল এগ্রিকালচারাল ইনকাম, মানে কিছুটা পার্ট আমাদের এগ্রিকালচারাল আর কিছুটা পার্ট নন এগ্রিকালচারাল ইনকামের মধ্যে আছে। এগ্রিকালচারাল ইনকামের যে পার্টটা আছে, ওই পার্টের মধ্যে আমাদের ট্যাক্স পড়বে না, আর যেটা নন মানে যেটা অকৃষজ আয়, সেটার মধ্যে আমাদের ট্যাক্স পড়বে। তো এটা নিয়ে 3টে রুল আছে আমাদের, নিয়ম 7 এর এ, 7 এর বি আর 8। ঠিক আছে, এই 7 এর বি এর মধ্যে দুটো আছে, সেটা আসছি আমরা। কি আছে দেখো, 7 এর এতে কি আছে, যদি রাবার চাষ এবং প্রক্রিয়াজাত প্রসেস করা হয়, চাষ করা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, 65% আমাদের কি হবে, কৃষজ আয় হিসেবে ধরা হবে, এবং 35% আমাদের অকৃষজ আয়। তোমাদের এইটাই মনে রাখতে হবে। আর যদি এটাকে বলতে বলে, তাহলে এরকম করে ব্যাখ্যাটা দিয়ে দেবে। এটা আমি চার্ট করে বুঝিয়েছি যাতে বোঝানোর জন্য। তার মানে 7A অনুযায়ী, রুল 7A অনুযায়ী, নিয়ম 7A অনুযায়ী, যদি রাবার চাষ এবং প্রক্রিয়াজাতকরণ করে যদি আমাদের টাকা আসে, তাহলে আমাদের 65% হবে কৃষি আয়, 35% অকৃষি আয়। ঠিক আছে, 7A কে যদি বর্ণনা করতে বলো, তখন এইভাবে লিখে দেবে। একদম কাট টু কাট আমি কোশ্চেন টু কোশ্চেন তুলে তুলে করাচ্ছি। ঠিক আছে, এইভাবেই তোমাদের করলে এই 5 নম্বর আছে চ্যাপ্টারটার মধ্যে তোমাদের একদম ক্রিস্প ভাবে হয়ে যাবে। তারপর আমাদের ট্যাক্স হবে 35-এর উপর। ওকে। তারপর 7B এর এ আছে, একটা কি, কফি উৎপাদিত এবং প্রক্রিয়াজাতন করলে, খালি উৎপন্ন করা হলো, ঠিক আছে, ওটাকে আরো রোস্টেড ইত্যাদি করা হলো না, গ্রাউন্ডেড ইত্যাদি করা হলো না, খালি উৎপাদন নর্মাল কফি যে বিনস গুলো, এটাকে বার করা হলো, ছাঁটাই করা হলো, সেই ক্ষেত্রে আমাদের 75% আমাদের কি হবে, কৃষি আয় ধরা হবে, আর 25% আমাদের অকৃষি আয় ধরা হবে। এইটাই জাস্ট আছে। আর তারপর যদি সেটাকে আরো যে ব্রুট নেসক্যাফের মতো যদি বানিয়ে দেওয়া হয়, রোস্টেড করে মিশ্রণ করে, তাহলে সেই ক্ষেত্রে 60% আমাদের কৃষিজ আয় হবে, এবং 40% আমাদের অকৃষিজ আয় হবে। তার মানে তখন একটু ট্যাক্সটা বেড়ে গেল আমাদের, কেন সেটা তুমি একদম মার্কেট করে ফেলছো, একদম আসল যেটা আমরা রেডিমেড কফি খাচ্ছি ওইভাবে। তার মানে যত জিনিসটাকে মার্কেট, মানে যত ভ্যালু এডিশন করা হবে, যত ফিনিশ গুডসটা আরো শার্প করা হবে, তত আমাদের ট্যাক্সের পরিমাণ, কারণ ওটা আস্তে আস্তে বিজনেসের দিকে যাচ্ছে। ঠিক আছে, এই আইনগুলো হয়ে থাকে অনেক ভাবনা চিন্তা করে, অনেক কিছু অনেক ব্যাপার থাকে, পলিটিক্যাল ইত্যাদি অনেক ব্যাপার স্যাপার থাকে, তো সেই সব মিলে হয়ে থাকে। তো কৃষকের ওপর যেই আমাদের যে ট্যাক্সের ব্যাপারটা, তো তার জন্য এগুলো এরকম ভাবে করা। তোমাদের খালি কি জানতে হবে, তোমাদের জানতে হবে যদি কফির মধ্যে রোস্টেড এবং মিশ্রিত থাকে, তাহলে 60-40, 60টা হলো আমাদের এগ্রিকালচারাল হবে, মানে কৃষজ, আর 40% অকৃষি হয় হবে। আর যদি নর্মাল একটু আর একটু কম পরিমাণে থাকে, মানে কম পরিমাণে কম প্রসেস করা হচ্ছে, মানে একটু কাঁচা, মানে এটা আরো পরের কাজ বাকি আছে, তাহলে 75% আমাদের কৃষি হবে, 25%, তাহলে সেক্ষেত্রে ট্যাক্সটা কম লাগছে। ঠিক আছে, এখানে বর্ণনাটা দেওয়া আছে। ওকে। আর চায়ের ক্ষেত্রে সিম্পল 60-40, চায়ের উৎপাদন এবং প্রক্রিয়াজাতন করা হলে 60% আমাদের কৃষি আয়, 40% আমাদের যেই আয়টা হবে সেটাও ট্যাক্সের জায়গাতে চলে যাবে। ওকে, এইটাই আছে। তো এখানে আমি এটাকে শর্ট করে বলেছি যে রবার চাষ এবং প্রক্রিয়াজাতনের ক্ষেত্রে 65% আয় কৃষজ আয় হিসাবে গণ্য হয়, এবং 35% অকৃষজ আয় হিসাবে গণ্য করা হবে। কফি যদি গাছ থেকে তোলা এবং প্রক্রিয়াজাত করা হয়, তবে 75-25, এবং যদি রোস্ট বা মিশ্রিত করা হয়, গাছ থেকে তুলে যদি ছাঁটাই বাছাই নর্মাল লেভেলে করা হয়ে থাকে, 75-25, কিন্তু একদম ব্রুট নেসক্যাফের মতো একদম যে রেডিমেড কফিতে বানিয়ে দেওয়া হলো, তাহলে 60-40। আর চাকে উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে, উৎপাদন ফিলিংটা ভুল আছে, 60% এবং 40% ধরা হবে। ওকে, তাহলে এইটা হলো আমাদের হয়ে গেল কি, চা, কফি এবং আমাদের রাবারের ক্ষেত্রে। ওকে, এই জিনিসটা বোঝানো গেল। তার মানে আমরা এতটা অব্দি কি শিখে গেলাম, আমরা কি জানলাম যে কৃষি আয় কি, এটা হলো আমাদের ট্যাক্সের অধীনের বাইরে থাকে, কেন থাকে, কি ধারা থাকে, কৃষি আয়ের সংজ্ঞা জেনে গেলাম। ঠিক আছে, 3টে পার্ট জেনে গেলাম, কোন কোন পার্টে ধরা হয়ে থাকে তার ডিটেল জেনে গেলাম, শর্ত জেনে গেলাম। আমরা জেনে গেলাম কৃষিজ আয়ের শর্তাবলী যেগুলো হয়ে থাকে, ঠিক আছে, বৈশিষ্ট্য, এই জিনিসগুলো হতে হবে, তাহলেই হতে হবে, ওইগুলো তো হতে হবে, ওইগুলো আমাদের আয়ের সংজ্ঞা, কিন্তু এই শর্তগুলো আমাদের পূরণ করতে হবে। ওকে। তারপর আমরা জানলাম গ্রামীণ এলাকা কি হয়ে থাকে, সেটা হলো কেমন জনসংখ্যা এবং দূরত্বের বেসিসে কি হতে, পৌরসভা থেকে দূরত্ব 2 কিলোমিটার হবে যখন 10,000 থেকে 1 লাখ হয়, এরকম ইত্যাদি ইত্যাদি আরো আছে, ওটা জেনে গেলাম। তারপর কি জানলাম, আংশিক কৃষজ আয় জেনে গেলাম। ঠিক আছে, এটা রুল 7A, 7B এবং 8 এর মধ্যে হয়ে থাকে। 7 এর মধ্যে রাবার আছে 65-35, আর 7B এর 1 এর মধ্যে 75-25 আছে কফি, আর কফিটাকে রোস্টেড মিশ্রিত করা হলে 60-40 হয়ে থাকে। আর আমাদের চা হয়ে থাকে কি, রুল 8 এর ক্ষেত্রে চা হয়ে থাকে, সেটা আমাদের কি হয়ে থাকে, 60-40, সেটাও হয়ে থাকে। ওকে, এটা জেনে গেলাম, সেটা আমরা সামারাইজ করে ফেললাম। এবার আমরা কি জানবো, ওভারঅল আমাদের কৃষি আয়ের সবকিছুই আমরা জেনে গেছি। এবার আমরা কৃষি আয়ের কয়েকটা উদাহরণ নেব, সেগুলোকে আমরা জানবো,
তোমাদের কোশ্চেন আসবে এরকম, এটা জানার পর যে এটা কৃষজ আয় বলো, এর উদাহরণ দেয়, এটা কেন কৃষজ আয়, কত পার্সেন্ট আমাদের কৃষিজ আয়, কত পার্সেন্ট অকৃষজ আয়, ঠিক আছে এইগুলো। তো কি বলছে, ভূমির ভাড়া প্রদান, একটি কৃষক তার 5 একর জমি ভাড়া দেন যেখানে অন্য কৃষক ধান চাষ করছেন, তাহলে এটা কৃষজ আয় হিসেবে ধরা হবে। কেন? এটা আমাদের ধান চাষ করছেন অন্য কৃষক, তার মানে কি এটা হলো এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস করা হচ্ছে। ফসলের উৎপাদন ও বিক্রি, কৃষক তার 10 একর জমিতে ধান চাষ করেছেন, 50 মেট্রিক টন ধান বিক্রি করেছেন, তাহলে তাকে বেসিক অপারেশন গুলো করতে হয়েছে, যে কাটাই বাছাই ছাঁটাই, তার জন্য ফসলের ক্ষতি ও ক্ষতিপূরণ। 5 একর জমিতে আখ চাষ করেছিলেন, ফসল নষ্ট হয়ে যাওয়ার কৃষক বীমা করেছিলেন, সেখান থেকে ক্ষতিপূরণ পাচ্ছে, এটাও বেসিক এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস। আমাদের ক্যাশটা কি আমাদের এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি, মানে কৃষক যত কাজকর্ম হতে, নার্সারি থেকে নার্সারিকে কৃষক ফুলের চারা উৎপাদন করে বিক্রি হয়ে যায়, এটির ক্ষেত্রে আমাদের কৃষি আয় হবে। বাগানে চাষ ও ফল বিক্রি, এটাও হবে। কৃষকের আখ চাষ করেন, সেই আখ চাষ করে চিনি মানে তৈরি করছেন, সেইটাও আমাদের হয়ে থাকবে, ঠিক আছে। কিন্তু এর ক্ষেত্রে ধরা হবে কিছুটা আমাদের কৃষজ আয় এবং কিছুটা আমাদের কৃষজ আয় না, ঠিক আছে, সেটা আছে, কিন্তু আমাদের কৃষজ আয় ধরা হবে, ওকে, ঠিক আছে। অকৃষজ আয় কি ভূমি বিক্রি করছে, তাহলে এটা তো অকৃষজ আয় হবে না, 2 একর জমি নর্মাল বিক্রি করে দিয়েছেন, ঠিক আছে। তো এটা ক্যাপিটাল গেইনস এর মধ্যে আসবে। ফার্ম হাউস থেকে ভাড়া, যেটা এমনি ছুটি কাটানোর জন্য, ফার্ম হাউস ভাড়া দিচ্ছে কি ছুটি অবকাশ যাপনের জন্য, ওই বললাম যে হোলি টোলি ইত্যাদি জায়গায় সেলিব্রেশন হয়ে থাকে, ওই সমস্ত জায়গার জন্য দিচ্ছে, সেটা হবে না। পশুপালন এবং পোল্ট্রি ফার্মিং, মুরগি পালন করছে, ডিম বিক্রি করছে, ঠিক আছে, এইগুলোতেও হবে না। কেন হবে না? কেন এগুলোর জন্য বেসিক অপারেশনস বললাম না, যে ফান্ডামেন্টাল কাজগুলো ছাঁটাই বাছাই এই সমস্ত কিছু করতে হচ্ছে না, সেটা তো আমাদের কৃষি কাজের মধ্যে পড়ছে, এটা পোল্ট্রি ফার্মিং এর মধ্যে পড়ছে, ওকে, তার জন্য হবে না। এটা মনে রাখবে যে আমাদের যেটা পোল্ট্রি ফার্মিং, দুধ ইত্যাদি এগুলোর মধ্যে আমাদের কৃষি কাজের মধ্যে পড়ছে না। তারপর আছে বনজাত সামগ্রী বিক্রি, একটা কৃষক তার জমিতে গাছ থেকে কেটে গাছ বিক্রি, মানে বাই ডিফল্ট কি হয়ে থাকে, অনেক আগাছা তৈরি হয়ে থাকে। ধরো একটা নর্মাল ভ্যাকেন্ট পড়ে আছে একটা জমি, কৃষি জমি, কিন্তু সেখান থেকে কোনো আমরা বেসিক যে অপারেশনস গুলো করলাম ওইগুলো কিছু করতে হচ্ছে, নর্মাল একা একাই কিছু জিনিসপত্র আগাছা কাঠ ইত্যাদি উৎপন্ন, সেগুলো জ্বালানির কাজে ব্যবহৃত হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওইটা আমাদের কি বেসিক অপারেশনস গুলো কিছু করতে হলো না, ওটা আমরা just উঠলো, কেটে কুটে দিলাম, দিয়ে বিক্রি করে দিলাম, টাকা পেয়ে গেলাম। গাছ কেটে দেবে গ্রামের দিকে, যারা যারা আমার ভিডিও দেখছো গ্রামের দিক থেকে, তাদের গাছ কেটে যে টাকাটা পাওয়া যায় ওইটাই বলা হচ্ছে। তো এইটা আমাদের কৃষক জয় বাই ডিফল্ট উঠেছে, একা একাই উঠে গেছে, আর এর জন্য আমাকে কোনো স্পেসিফিক মেহনত করতে হয়নি, ওকে। তার ব্যবসা বাণিজ্য, কৃষক যদি তার জমির পাশে একটা খাদ্য পণ্যের দোকান পরিচালনা করেন, সেখান থেকে আয় করেন, সেটা তো আমাদের হবে না। ট্র্যাক্টরকে যদি গাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, ঠিক আছে, ট্র্যাক্টরটাকে ভাড়ার কাজে ব্যবহার করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, কৃষিকাজের জন্য, এবং ট্র্যাক্টর নিয়ে নিয়ে লোক অন্যান্য জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে, অনেক সময় গ্রামের দিকে হয়ে থাকে, তো সেইটাও আমাদের হবে না, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা বেসিক, এইগুলোই তোমাদের মাথায় রাখতে হবে, 6-5টা করে যেগুলো লিখিয়েছি, এইগুলোর মধ্যে ওভারঅল আমাদের আমাদের সিচুয়েশন দেওয়া থাকবে, ওগুলো বুঝে বুঝে আমাদেরকে করতে হবে, সেটাও আমরা এখানে দেখাবো, ঠিক আছে, 10টা নিয়ে দেখাবো, হয়ে গেল। এবার কি আছে দেখো, ওই কফির যে কথাটা বললাম, দেখো এখানে কি আছে, মোট বিক্রয় হয়েছে 5,80,000 টাকার, কফির চারা কেনার জন্য 1,10,000 টাকা খরচ হয়েছে, কফির চারা বসানো অন্যান্য খরচের জন্য 85,000 টাকা, কফির পাতা শুকিয়ে তা বিক্রি করার জন্য 35,000 টাকা, আর বিক্রয় বাবদ এত। তার মানে কি এইটা আমাদের সেল হয়েছে, এইটা আমাদের কি হয়েছে, পুরোটা আমাদের খরচ হয়েছে। তাহলে ইনকাম আমাদের কত হবে, সলিউশন দেখো, মোট বিক্রয় 5,80,000 টাকা, মোট খরচ কফির চারার জন্য, কফির চারা বসানো অন্যান্য শুকিয়ে ইত্যাদি করে এত খরচ হয়েছে। তাহলে ইনকাম কি হলো, এটা হলো আমাদের এ পার্ট বলেছি, এটা বি পার্ট, এ থেকে বি মাইনাস করার পর 3,18,500, এইটা হলো। এবার এটা কফি রিলেটেড আছে, তার মানে কি একদম এটাকে কি বোঝে, এখানে পয়েন্টটা সবাই লক্ষ্য করো, এখানে দুটো কফির ক্ষেত্রে দুটো আছে না, এখানে আমরা এখনই দেখলাম না যে কফির ক্ষেত্রে দুটো আছে, এই দেখো এখানে কি আছে 60-40 আছে একটা, আর একটা আছে কি 75-25। একটা নর্মাল বেসিক অপারেশন করলে 75-25 হবে, আর একটা যদি একদম সে ব্রুট নেসক্যাফের মতো করে দেওয়া হয় 60-40 হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো একটা কথা এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে অঙ্কটার মধ্যে, বলছে পাতা শুকিয়ে তা বিক্রয়ের উপযোগী করা হচ্ছে, কি হচ্ছে, তা বিক্রয়ের উপযোগী, তার মানে একদম মার্কেট করে দেওয়া হচ্ছে জিনিসটাকে, তার মানে কি একদম রোস্টেড ইত্যাদি করে একদম মানে খাওয়ার যোগ্য একদম মার্কেটে করে দেওয়া হচ্ছে, তার মানে এদের 60-40 লাগবে, বেশিটা লাগবে, তার জন্য এখানে হিসাব করা হলো। তার মানে 40% আমাদের হয়ে যাবে কি নন এগ্রিকালচারাল ইনকাম, ঠিক আছে। এটা তোমরা এইভাবে সলিউশন করবে, রুল 7B এর 1 অনুযায়ী, এইটা হয়ে গেল। আর আমাদের কি হয়ে গেল, এগ্রিকালচারাল ইনকামের মধ্যে কি হয়ে গেল, 60% 1,91,000 টাকা, সেটার উপর তোমরা ট্যাক্স পড়বে না, এইটা আমাদের ইনকামের মধ্যে ক্লাব হয়ে যাবে, মানে এক হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, হয়ে তারপর সেটা আমাদের ক্যালকুলেশন করা হবে, ঠিক আছে। এইখানে এবার এইগুলো জিনিসগুলি তোমাদেরকে তোমাদের যে যা রেসপেক্টিভ বই আছে সেগুলোকে দেখতে হবে, সেগুলো দেখে রুলস গুলোকে অনুযায়ী, খুবই ইজি এই অঙ্কটা তোমরা সকলে দেখে নেবে, টুকেও নিতে পারো, তো এইভাবে তোমাদের আসতে পারে ছোট মোটোর মধ্যে থেকে, ঠিক আছে। তো এইগুলোই তোমাদের এক্সাম্পল। এবার কি আছে, এবার আমাদের বলবে যে আইডেন্টিফিকেশন করে এগ্রিকালচার ইনকাম কিনা। এবার দেখো এখানে এক এক করে আমরা নিচে, এবার ভিডিও শেষের দিকে এসে গেছি, কি আছে, যদি একজন কৃষক 5 একর জমিতে জন্মানো আম বিক্রি করে 1 লাখ আয় করেন, তাহলে এটি কৃষি হিসেবে গণ্য হবে, হ্যাঁ এটি কৃষি হিসেবে গণ্য হবে, কেন 5 একর জমি তাকে আম চাষ করতে হয়েছে। যদি একজন জমির মালিক 10 একর কৃষি জমি বছরে 50,000 ভাড়া দেন, এটা কি কৃষি হিসেবে হবে, এটা কিন্তু বলে দেয়নি আমাদের কি কাজের জন্য ভাড়া দিচ্ছে, তাহলে আমরা ধরে নেবো এটা আমাদের কৃষি কাজের জন্য ভাড়া দিচ্ছে না, তার জন্য এটা আমাদের কি হবে, কৃষি হিসেবে গণ্য হবে না, ঠিক আছে, ভাড়ার জন্য এটা হচ্ছে, ওকে। যদি বলা থাকে যে কৃষি কাজ করার জন্য কোনো জিনিস স্পেসিফিক বলে দিল, তখন আমরা হ্যাঁ বলবো। যদি একজন কৃষক 20টা গরু থেকে উৎপাদিত দুধ বিক্রি করে, অবভিয়াসলি আমি বলে দিয়েছি দুধ বিক্রি করা, পোল্ট্রি ফার্মিং, এগুলো আমাদের কি কৃষি আয় আমাদের হবে না, তাহলে না এটা আমাদের কৃষি আয় হিসাবে গণ্য হবে না। যদি একজন মাছ চাষী, এটা ফিশারি থেকে, এটাও হবে না, পুকুরে চাষাকৃত মাছ বিক্রি করে 1.5 লাখ টাকা আয় করে, না এটা কৃষি আয় হিসাবে গণ্য করা হবে না, ওকে, এগুলো সব ব্যবসায়িক আয় হিসাবে হবে। যদি একজন কৃষক রাবার গাছ চাষ করে ল্যাটেক্স আঠা বিক্রি করে 2.5 লাখ টাকা আয় করেন, এটা আমরা বললাম রাবারের ক্ষেত্রে কৃষি আয় হবে, ঠিক আছে, ওকে। তারপর আমাদের কি আছে,
এটা হলো রবারের ক্ষেত্রে আমাদের আঠা বিক্রি করে হবে, কিন্তু কৃষি আয় হবে, কিন্তু এখানে 100% আছে, কিন্তু এখানে একটা পার্ট আছে আমাদের 65% হলো, এরকম একটা পার্ট ছিল যে 65, 70, 75, ওই পার্টটা আমাদের হবে, এখানে 100%টা বলাটা ঠিক না। ওকে, তারপর আমাদের কি আছে, যদি একজন কৃষক গম মাড়াই করে গমের আটা বিক্রি করে 1 লাখ আয় করেন, এটা আমাদের হবে না। ঠিক আছে, এটা হলো আমাদের একটা গম রেডি আছে একদম, তারপরে যে যেরকম চাক্কি পিসাতে যাই আমরা, চাক্কির আটা, ওইটাতে কৃষি আয় হচ্ছে, ওটা তো একটা বিজনেস। যদি একজন কৃষক মুরগি ও ডিম বিক্রি করে 3 লাখ টাকা, এটাও হবে না পোল্ট্রি ফার্মিং থেকে। নার্সারি পটে জন্মানো উদ্ভিদ বিক্রি করে, একটা নর্মাল র্যান্ডাম একটা নার্সারি পটের মধ্যে একটা টবের মধ্যে একটা খুবই রেয়ার স্পিসিস জন্ম হয়ে গেল একা একা বাই ডিফল্ট, সেটাকে বিক্রি করে দিলে 1,20,00,000 পেয়ে গেল, সেটাও হবে না। ঠিক আছে, যদি একজন কৃষক 2 একর জমিতে জন্মানো গোলাপ বিক্রি, 2 একর জমিতে, মানে বুঝতেই পারছি জমির পরিমাণ হিউজ, তার মানে কি ওটা চাষ করতে হচ্ছে, কাল্টিভেট করতে হয়েছে, তার জন্য এটা আমাদের কৃষি আয় হিসাবে হবে। যদি একজন ব্যক্তি বন থেকে সংগ্রহ করে ভেষজ বিক্রি করে, বন থেকে আমাদের বনের মধ্যে বাই ডিফল্ট এটা উঠছে, ভেষজ মানে কি বিভিন্ন মেডিসিনাল যে হার্বস গুলো, জিনিসপত্র, ট্রিজ গুলো হয়ে থাকে, সেইগুলো অনেক ক্ষেত্রে কাজে লাগে, তো সে তো সেটাকে বানাচ্ছে না, সেটাকে সংগ্রহ করছে, তারপর বিক্রি করছে। ঠিক আছে, কোনো জিনিস রেডি আছে ওইখান থেকে বাই ডিফল্ট হচ্ছে, ওটা বিক্রি করছে, তাহলে এটা কৃষি ক্ষেত্রে আছে, তার বিজনেসের ক্ষেত্রে বা মানব প্রচেষ্টা কোনো জড়িত হচ্ছে না, তার জন্য মানে বেসিক কৃষি যে কাজ যেগুলো করা, কাটাই ছাটাই বাছাই এগুলোর মধ্যে, ঠিক আছে, তো ওইগুলো করা হচ্ছে না, কাল্টিভেট করার জন্য ল্যান্ডের মধ্যে ওটাকে বানানো হচ্ছে না, ওটা এমনি জঙ্গলের মধ্যে আলাদাভাবে উগে আছে। ঠিক আছে, তো এই জিনিসটার জন্য এইটাও আমাদের হবে না। বোঝা গেল? তাহলে এইটা হলো আমাদের কি, যে এগ্রিকালচারাল ইনকাম, যা কৃষি আয় যেটা ছিল এই চ্যাপ্টারটা, আমি ম্যাক্সিমাম সব যত কিছু এখানে, মানে তোমাদের ক্লাস 11-এর জন্য 5 নাম্বার আছে চ্যাপ্টারটা থেকে, আর কিচ্ছু বাদ নেই এখানে, সমস্ত কিছু করে দিচ্ছি যেগুলো আসতে পারে। ঠিক আছে, এবার তোমাকে এই ভিডিওগুলো 1-2 বার আরো ভালো করে দেখে, কিছু অসুবিধা হলে কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারো, সেগুলো দেখে তোমরা ভালো করে নিজেদের যে রেসপেক্টিভ বইগুলো আছে সেখান থেকে কোশ্চেন আনসার সলভ করো, দেখবে ওইখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো দেখো, তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে। আমি যতটুকুনি বলেছি, কারণ এমনি ট্যাক্সের এই জিনিসগুলো একদম স্পেসিফিক ভাবে না করালে অনেক কনফিউশন লাগে, অনেক কিছু লেখা থাকে, তাই না? তো আমাদের কাট টু কাট করে করা যায় যতটুকুনি আমাদের আছে। ঠিক আছে, সেই জিনিসটা আমি পুরো একদম একদম পার্ট পার্ট হিসাবে করিয়ে দিলাম। ও, তাহলে আমাদের কৃষি যেটা 5 নাম্বার আছে, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো নেক্সট আমাদের ইনকাম ট্যাক্সের আরো ভিডিও আসবে, সেটা আমাদের ইনকাম ফ্রম স্যালারিও, এটাও খুব ডিটেলে সুন্দর করে আমি করে দেবো। তো আমাদের ডেপ্রিসিয়েশন এসে গেছিল আগের অ্যাকাউন্টেন্সি, তাছাড়া হলো আমাদের এর পরের পার্ট গুলো আসবে, বিজনেস স্টাডিজেরও একটা পার্ট হয়ে আটকে আছে, সেইগুলো আসবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের আমি ডেটা স্ট্রাকচারটা পুরোটা একদম পরপর ভিডিও দিয়ে করিয়ে দেবো। ওকে, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যাদের অসুবিধা হচ্ছিল বুঝতে কৃষি আয় একদম কাট টু কাট ভাবে করে দিয়েছি। যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারো, টেলিগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ডিসক্রিপশন বক্সে সমস্ত প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো তোমরা চেক করতে পারো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।